এক ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সর্বোচ্চ 10 বছর। বিএনপি সহ সব দলের ঐক্যমত্য, মতভেদ কাটেনি রাষ্ট্রের মূলনীতি নিয়ে। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকে। সংবিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথাও যুক্ত করা যায়। এবার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার। সাংবিধানিক পদে থেকে প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগ তার বিরুদ্ধে। মব ভায়োলেন্স মানবতার শত্রু, তারেক রহমানের বিবৃতি। স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন, আবারও বললেন রিজভী আহমেদ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ডক্টর ইউনূসের। বিশ্ব পরিবেশ দিবসে 31 ব্যক্তি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিশন। সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ। সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। আখাউড়ায় টাস্ক ফোর্সের অভিযানে মাদক কারবারিদের হামলা। গ্রেফতার 5। সিসি ক্যামেরা বসিয়ে আস্তানায় চলত মাদক বেচাকেনা ও সেবন। যুদ্ধ বন্ধ হওয়ায় ইরানে বিজয়ের উল্লাস। ইসরায়েলিরাও স্বস্তিতে। মার্কিন হামলায় ধ্বংস হয়নি তেহরানের পারমাণবিক সক্ষমতা, প্রতিবেদন পেন্টাগনের। এবার জানাচ্ছি বিস্তারিত। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবনায় সম্মতি জানিয়েছে বিএনপি। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে রাজি নয় দলটি। তাই সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য আলাদা কমিটি প্রস্তাবের বিরোধিতা করেছে তারা। তবে সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবে রাজি অধিকাংশ রাজনৈতিক দল। 2 দিনের বিরতি দিয়ে বুধবার সকাল 11টার দিকে আবারও শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 6ষ্ঠ দিনের বৈঠক। শুরুতেই সংবিধানের মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এই 5 বিষয় যোগ করার প্রস্তাব দেয়া হয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। এর সাথে 72-এর সংবিধানের মূলনীতিতে ফিরে যাওয়ার কথা বলে বাম দলগুলো, আর বিপক্ষে অবস্থান নেয় ইসলামী দলগুলো। মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশ, সুতরাং এই দেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকবে। সে আলোকেই আজকে আমরা আমাদের মতটি সেটা দিয়েছি। যদি সংবিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথাও যুক্ত করা যায়, কোনো আপত্তি নেই, কিন্তু ওই 4 মূলনীতির সাথে যুক্ত করতে হবে। এদিন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের জন্য এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে এসে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে নতুন প্রস্তাব দেয় ঐক্যমত্য কমিশন। বিষয়টি নিয়ে আলোচনায় আবারও উঠে আসে প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গ। জানিয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনার সাথে একমত পোষণ করে বিএনপি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে, এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। নতুন কাঠামো, নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। এইখানে দলীয় পজিশনের চেয়ে জাতীয় স্বার্থ এবং আমরা যেহেতু জাতীয় ঐক্যমত্যের জন্য বসছি, ওই হাউজের মতামতটা কি প্রাধান্য দেওয়া উচিত সকলের। এত সংস্কারের কথা বলছি, কিন্তু আসলে যদি গোড়ায় যদি গলত থাকে, তাহলে কিন্তু কোনো সংস্কার আখেরে কোনো ফলাফল দেবে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় অনৈক্য নিয়ে হতাশার কথা জানায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। কেউ একমত হতে পারছেন না।
আমরা ওনাদেরকে বলেছি, আপনি যে ত্যাগ করছেন, আপনি যে আপনার দলের মতামতটাকে জাতীয় স্বার্থে অগ্রাধিকার দিচ্ছেন, সেটা হলে আপনার সম্মান বাড়বে। এটা ইচ্ছা করলে 10-15 মিনিটের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারে, কিন্তু ওনারা কিন্তু সিদ্ধান্তে আসছেন না। এখানে আমি আমার হতাশাটা ব্যক্ত করছি। তবে আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদী ঐকমত্য কমিশনের সহসভাপতি। বিএনপির পক্ষ থেকে সর্বশেষ যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিটি বা কমিশন তৈরি হয় তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে 10 বছর সেটি পুনর্বার বিবেচনা করতে হবে। সেদিক থেকে এই আলোচনাটা হয়েছে আজকে, কিন্তু আমরা কোনো রকম ঐকমত্যে কিংবা এমনকি কোনো রকম উপসংহারে উপনীত হতে পারিনি। দ্বিতীয় দফায় 6 দিনে আলোচনা হয় 9টি এজেন্ডা নিয়ে। এর মধ্যে সব রাজনৈতিক দল একমত হয়েছে কেবলমাত্র 2টি বিষয় নিয়ে। অমীমাংসিত বিষয় নিয়ে আগামী রোববার আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুপুরে এক ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, শেরেবাংলা নগর থানায় সাবেক সিইসির বিরুদ্ধে মামলা রয়েছে। সাংবিধানিক পদে থেকে তার বিরুদ্ধে প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগ রয়েছে। আগামীকাল হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে মামলার তদন্ত কর্মকর্তা। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 2024 সালে নির্বাচন করে বিতর্কিত হয় কাজী হাবিবুল আউয়াল কমিশন। ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক দেখা দেয়। ওই প্রহসনের নির্বাচনের কারণেই তার বিরুদ্ধে মামলা করে বিএনপি। একই মামলার আসামি আরও 2 সাবেক সিইসি AKM নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর হাবিবুল আউয়াল সহ পুরো নির্বাচন কমিশন পদত্যাগ করে। তারপর থেকেই লোকচক্ষুর অন্তরালে ছিলেন হাবিবুল আউয়াল। রবিবার রাতে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেফতারের পর হাবিবুল আউয়াল গ্রেফতার হয়েছে এমন গুঞ্জন ওঠে। বুধবার তাকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আমাদের কাছে গোপন তথ্য ছিল, গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আছে। তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি। তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপাত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ডিবির এই যুগ্ম কমিশনার জানান, তার বিরুদ্ধে প্রহসনের নির্বাচন, ডামি ভোটের আয়োজন সহ সাংবিধানিক পদে থেকে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আছে। শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা, এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা, অর্থাৎ ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ সেটাই পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া। মামলার আসামি সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ সহ বিতর্কিত নির্বাচন আয়োজনের সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা হবে বলেও জানায় ডিবি পুলিশ। যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মব ভায়োলেন্সের নামে হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসের বিবৃতিতে একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিবসটি উপলক্ষে আলাদা বিবৃতিতে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। স্বৈরাচারের দোষর তকমায় সারা দেশের নানা জায়গায় মব ভায়োলেন্সের নামে হেনস্থার ঘটনা ঘটছে অহরহ, যা ঠেকাতে সরকারের পক্ষ থেকে বরাবরই প্রতিকারমূলক ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও কার্যত পুরোপুরি থামছে না সংঘবদ্ধ এই সামাজিক সন্ত্রাস। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিবৃতিতে এ নিয়ে প্রতিবাদে সরব হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মব ভায়োলেন্স গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করছে, পাশাপাশি গণতন্ত্রকামীদের উপর বাংলাদেশ সহ সারা বিশ্বের স্বৈর শাসকদের নিপীড়নের কথাও উল্লেখ করেন তিনি। আলাদা বিবৃতিতে বিএনপি মহাসচিব গণতন্ত্রকামী জনগণকে সকল নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে চলমান মব সন্ত্রাস শুরু হয় শেখ হাসিনার আমলে। তখন সচেতন মানুষ নীরব থাকায় এই অপরাধ বেড়েছে। আমি ওই সুশীল সমাজকে বলতে চাই, সেদিন আব্রারকে খুঁচিয়ে খুঁচিয়ে যখন হত্যা করা হলো, এই কথাগুলো যারা বলেন নাই
যারা এখন বলেন তাদেরকে আমি সম্মানের সহিত বলি, এই কণ্ঠ যেন আপনাদের বরাবরই থাকে, অতীতের ন্যায় যেন আর ব্যবহার না করেন। নয়াপল্টনে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় নয়, জনগণ আগে সংসদ নির্বাচনে ভোট দিতে চায়। নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যে সরকার তো হয় নির্বাচিত সরকার, তো সেই সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে কিনা। এর আগে জুলাই অভ্যুত্থানে আহতদের মাঝে আবারও আর্থিক সহযোগিতা তুলে দেন রিজভী আহমেদ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যে জাতি পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিতে দ্বিধা করবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল এলাকায় এক নির্বাচনী পথসভায় একথা বলেছেন জামাতের আমির। এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে জামাতের প্রতিনিধিরা পোশাক নয় বরং জনগণের সেবক হয়ে কাজ করবে। জামায়াতের নেতাকর্মীরা অন্যায় করলে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। বলেন, সমালোচনা থেকে শিক্ষা নিতে চায় জামায়াত ইসলামী। আমরা চাই যে মিলেমিশে আমরা সবাই থাকব। কে কোন ধর্মের অনুসারণ হবে এটা আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপার। আল্লাহ যাকে দিনের জন্য কবুল করবেন সেই কেবল দিনের নিয়ামত হাসিল করতে পারবে। আমরা জোর করে কাউকে ইসলামে দীক্ষিত করার কোনো অধিকার আমাদের নেই। বরঞ্চ যে যে ধর্মেরই হোক, এদেশের নাগরিক হিসাবে আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। সে আমার মা হোক অথবা আমার ভাই হোক, সকলের ক্ষেত্রে আমাদের একই দৃষ্টিভঙ্গি। যুদ্ধ বিগ্রহ এবং পরিবেশ বিপর্যয়ের কারণে বিশ্ব চ্যালেঞ্জের মুখে আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশের দায়িত্ব সরকারের ওপর তুলে দিয়ে জনগণ নির্ভর থাকতে পারে না। জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। নগরায়ন শিল্পায়নের কারণে পরিবেশের বিপর্যয় হচ্ছে জলবায়ু পরিবর্তন। একই সাথে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার, এতে হুমকির মুখে পরিবেশ প্রতিবেশ। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রকৃতির সাথে তাল না মিলিয়ে মানুষ উল্টো দিকে চলছে। যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। প্লাস্টিক ও পলিথিনের ভয়াবহতা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্লাস্টিক পরিবেশের জন্য বিষ। জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। প্লাস্টিক পরিবেশের বিষ। এটা পৃথিবীর সকল প্রাণীর জন্য বিষ, শুধু মানুষের জন্য না। পলিথিন বেশি দিন আগের জিনিস না, মাত্র সেদিনের জিনিস। পলিথিন ছাড়া পৃথিবী অচল, এই কথা বলার কোনো সাধ্য নেই। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে। পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল সরকারের নয় উল্লেখ করে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ, বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণ পদক হিসেবে 31 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেওয়া হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
এছাড়া শেখ হাসিনা সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কমিশন জানিয়েছে এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। কমিশন মনে করে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। 2009 সাল 25 ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 জন সামরিক কর্মকর্তাকে, যা দেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডিসেম্বরে গঠিত হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। উদ্দেশ্য পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত। গঠনের 114 দিনের মাথায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে তৃতীয় সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি তুলে ধরা হয়। কমিশন বলছে ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। কমিশনের প্রধান জানান, এই হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। এই হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল উল্লেখ করে বলেন, তৎকালীন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। হয়েছে আলামত ধ্বংসের চেষ্টাও। অভিযোগ আছে গণমাধ্যমের পক্ষপাত দুষ্টতার। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। 25-26 ফেব্রুয়ারি 2009-এ পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। এরই মধ্যে শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম, তারিক আহমেদ সিদ্দিক সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। ইমেইলের মাধ্যমে জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক। এখনও 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। 50-এর অধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ এখনো বাকি আছে। এছাড়া কিছু সংখ্যক ব্যক্তির পুনঃসাক্ষ্য গ্রহণেরও প্রয়োজন হবে। কিছু বিদেশি দূতাবাসের ও সংস্থার সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, যার জন্য কিছু সময় প্রয়োজন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে। কমিশন প্রধান দাবি করছেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে ঘটনার কারণ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপারেশন ডালভাত নিয়ে অসন্তোষ ও জঙ্গি সংশ্লিষ্টতা সহ নানা মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল। 33 জন ব্যক্তির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত জার্মান ফেডারেল প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত আখিম ট্রস্টার বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় তার বাসভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত ট্রস্টারকে তার দায়িত্ব সফলভাবে শেষ করবার জন্য অভিনন্দন জানিয়েছেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন তিনি। বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে জার্মানির ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দেয়ায় জার্মানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি। অতীতে মেগা প্রকল্প বাস্তবায়নে অনেক অর্থের অপচয় করা হয়েছে। সেই অপ্রয়োজনীয় ব্যয়ের দায় টানতে হচ্ছে বর্তমান সরকারকে। অটোমোবাইল নিয়ে আয়োজিত এক সেমিনারে সব কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সেমিনারে আলোচকরা বলেছেন, অটোমোবাইল খাতে কোনো সমন্বিত নীতিমালা নেই। দেশে গাড়ির সংখ্যা বাড়লেও সে অনুযায়ী রাস্তা বাড়ছে না, যে কারণে তৈরি হচ্ছে নানা জটিলতা। সমস্যা সমাধানে গণপরিবহনের সংখ্যা বাড়ানোর পক্ষে মত দেন বক্তারা। বাণিজ্য প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে পণ্য পরিবহন ব্যয় কমিয়ে আনার কথাও বলেন তারা। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য নীতির বৈচিত্র্যকরণ দরকার। গাড়ি আমদানির ক্ষেত্রে পরিবেশের উপযোগিতা বিবেচনা নেয়ার কথাও বলেন তিনি। আমরা এমন সব ফ্যালাসিমূলক বিনিয়োগ করেছি, সেটা কর্ণফুলীর টানেল হোক, এমন উচ্চ মূল্যের বিনিয়োগ করেছি, যে পরিমাণ অর্থনৈতিক দায় তৈরি করেছি, যার বিনিময়ে আজকে আমাদের জাতীয় ব্যয় সর্ববৃহৎ ব্যয় হচ্ছে আমাদের দায় পরিশোধের জন্য, স্থানীয় এবং আন্তর্জাতিক দায় পরিশোধ।
অসঙ্গতি নিরসন ও জবাবদিহিতা নিশ্চিতে এনবিআরে সংস্কার হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে ব্যবসায়ীদের স্বার্থ থাকতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি বলেন, ব্যবসায়ীদের আস্থা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে। কয়েকদিন ধরেই এনবিআর কার্যালয়ে চলছে কলম বিরতি কর্মসূচি। এনবিআর বিভক্ত ও পদ পদবি নিয়ে তৈরি হয়েছে এই জটিলতা। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এনবিআর কর্মকর্তাদের আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। আমি ওদেরকে অফার করি, তোমরা আসো, ওরা যেটা করছে অ্যাবসেনশন, এটা কিন্তু ঠিক সরকারি কর্মচারী, বিশেষ করে এনবিআর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এনবিআর কর্মকর্তাদের চলমান আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে উপদেষ্টা বলেন, এতে ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে। তিনি বলেন, এনবিআর সংস্কার করা হয়েছে দেশের ভালোর জন্যই। এনবিআর কর্মকর্তাদের চলমান আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে উপদেষ্টা বলেন, এতে ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে। তিনি বলেন, এনবিআর সংস্কার করা হয়েছে দেশের ভালোর জন্যই। এনবিআর একটা স্বতন্ত্র ডিভিশন হবে, এটা স্ট্যাটাসটা বাড়বে, ওদের ক্যারিয়ারটা আরো প্রসপেক্ট হবে, প্রমোশন এক্সপেক্ট আরো বেটার হবে। এইখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের ব্যাপার হতো এটা। আমি একটা অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চটে গেল, অন্য যদি কিছু ইসে না থাকে, এটা হলো আমার অনুমান, এটা ব্যবসাতে আমি দোষ দিচ্ছি না। অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলেছিল, তবে নির্বাচনের সময় ঘোষণার পর সেই আশঙ্কা কেটে গেছে। মোটামুটি কিন্তু বাংলাদেশের যে বাইরে থেকে যে আমাদের যে সংস্কারের যে কার্যক্রমের প্রোগ্রেস, তারপরে যে আমরা যেটা অর্থনৈতিক খাতে যেটা করেছি সেটা সন্তুষ্ট বলে এখন কোনো এজেন্সি কিন্তু বাকি নয়। ফরেন বিনিয়োগটা এখনো স্লো আছে, বাট এখন যেহেতু ওই যে ওটা লক্ষ্য করছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, এখন তো আবার ফরেন রিজার্ভ রেটও বেড়ে গেছে যেহেতু আমাদের বাজেট সাপোর্ট আসছে। অর্থাৎ মোটামুটি যদি আমাদের রেগুলেটরিটা জিনিসটা ঠিক থাকে, দেশে অ্যাটমসফিয়ারটা ঠিক থাকে, ডেফিনেটলি বিনিয়োগ বাড়বে। ডক্টর সালেহউদ্দিন বলেন, দেশে চাল ও গমের মজুদ সন্তোষজনক। খাদ্য সংকট মোকাবেলায় সরকার সজাগ আছে বলেও জানান তিনি। এই হরমুজের ইসে কোনো এফেক্ট করে নাই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার পক্ষে নিজেদেরই নিয়োজিত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়োগের পর তার একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। বিচারের স্বচ্ছতার স্বার্থে তাকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে শেখ হাসিনার পক্ষে নতুন করে আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। পরে আদালত অবমাননার মামলাটির পরবর্তী শুনানি 2 জুলাই নির্ধারণ করেন বিশেষ ট্রাইব্যুনাল। আমি 5 আগস্ট 2024 সকালবেলা, তখনও গভর্নমেন্টের পতন হয়নি, তখন আমি আমার এই পোস্টগুলো আমি দিয়েছি। তো সেদিক বিবেচনা করলে, সবকিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে। দর্শক, রাতের বাংলাদেশের সময় হলো আরও একটা বিরতির। ফিরছি একটু পরেই আমাদের সাথে। গত 24 ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে আরও 326 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, সব তথ্য মৃত 2 জনের একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এবং আরেকজন রাজশাহীর। চলতি বছরে যাবৎ ডেঙ্গুতে মারা গেছেন 36 জন। 24 ঘণ্টায় 319 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে যাবৎ মোট 7,749 রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের 25 জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 8,870 জন। এর মধ্যে 58.77% পুরুষ এবং 41.3% নারী রয়েছেন। বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে নিরাপদে মাদকের কারবার চালানো পরিবারে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে টাস্কফোর্স টিম। এ সময় আহত হয়েছে 2 জন গণমাধ্যম কর্মীও। অভিযানে গ্রেফতার করা হয়েছে 5 জনকে। জব্দ করা হয়েছে ইয়াবা, মোবাইল ফোন, নগদ অর্থ। মাদক ব্যবসা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে টাস্কফোর্স।
আখাউড়ার সেনারবাদী সীমান্ত এলাকা। বুধবার বিকেলে মাদক কারবারি কালু মিয়ার বাড়িতে অভিযান চালায় টাস্ক ফোর্স। এ সময় হামলার শিকার হন সদস্যরা। বাড়ির চারপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল মাদক কেনাবেচা ও সেবন। নজরদারি চলত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। এরই প্রেক্ষিতে টাস্ক ফোর্স অভিযানে গেলে হামলা চালায় কালুর পরিবারের লোকজন। আহত হন 2 গণমাধ্যম কর্মী। কালু এবং তারা মোট 3 ভাই তারা এখানে মাদক বিক্রি করে এবং বিভিন্ন জায়গায় তারা সিসি ক্যামেরা রেখে এই এলাকার পুরো পরিস্থিতি তারা সার্বক্ষণিক মনিটরিং করে এবং এর ভিত্তিতে আমাদের বিজিবি সহ আমরা টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করি। এখানকার যারা মহিলা এবং পুরুষ ছিলেন মাদকের সাথে জড়িত, তারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তাদের বাধা অতিক্রম করে আমরা আমাদের এই মাদক অভিযান কার্যক্রম করেছি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে টাস্ক ফোর্স টিম। এ সময় পালিয়ে যায় কালু মিয়া। তবে গ্রেফতার করা হয় তার স্ত্রী ও ভাইসহ পরিবারের 5 সদস্যকে। উদ্ধার করা হয় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। জব্দ হয় অর্ধশত মোবাইল ফোন সহ নগদ টাকাও। শীর্ষ মাদক ব্যবসায়ী কালু মিয়ার বাড়িতে টাস্ক ফোর্স অভিযান করি। অভিযানে আমরা 3 জন মহিলা আসামি এবং 3 জন পুরুষ আসামি আটক করতে সক্ষম হই। সম্প্রতি উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসার বিষয়টি সবার নজরে আনেন বিজিবি সদস্যরা। মাদক চোরা কারবারি বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে টাস্ক ফোর্স। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। মাদারীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিবকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বিকেলে পৌর শহরের বাদামতলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এনসিপির কর্মী সম্মেলনের আয়োজন ছিল সেখানে। অনুষ্ঠান শুরুর আগে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় মাসুম বিল্লার উপর। হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় তাকে। আহত মাসুমকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। এটা সুস্থ একটা তদন্ত করে সুস্থ বিচার চাই। আর যারা হামলা করছে এরা তো হচ্ছে আমাদের সহযোদ্ধা না। কি কারণে হামলা সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে যারা যারা এই হামলার সাথে জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অলরেডি শুরু করেছি। জুলাই অভ্যুত্থানে একাধিক মামলার আসামি এসআই সুকান্ত দাসকে ছেড়ে দেয়ার প্রতিবাদে কেএমপি সদর দপ্তরের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। দুপুর থেকে শুরু হওয়া বিক্ষোভ চলে রাত 8:30 পর্যন্ত। আন্দোলনকারীরা বলেন, গণঅভ্যুত্থানে এসআই সুকান্ত ছাত্রদের উপর ব্যাপক নির্যাতন চালিয়েছিল। তার বিরুদ্ধে 4টি মামলাও হয়েছে। গতকাল নগরীর ইস্টার্ন গেট থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সুকান্তকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে। তবে তাকে গ্রেফতার না করে ছেড়ে দেয়া হয়। কেএমপি কমিশনারের পদত্যাগের 1 দফা দাবিতে বিক্ষোভে নামে ছাত্র জনতা। বিভাগীয় মামলায় জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসিকে 2 ধাপ র্যাঙ্ক কমিয়ে উপপরিদর্শক করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। 2018 সালে রংপুরে ডিবিতে থাকার সময় একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে বিভাগীয় মামলা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে 3 বছরের জন্য পদানবতি দেয়। সেই চিঠি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছানোর পর মাসুদকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশের বিশেষ শাখায় সংযুক্ত করা হয়েছে। যুদ্ধবিরতির পরেও একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের দাবি তুলেছে ইরান এবং ইসরায়েল। ইসরায়েল এর আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে ইরান। অপরদিকে ইরানের ছোড়া ড্রোন ধ্বংসের দাবি করেছে আইডিএফ। এদিকে যুদ্ধবিরতির পর স্বস্তি ফিরেছে দুদেশের মানুষের মাঝে। পরমাণু কেন্দ্রে ধ্বংস কিংবা ইসলামী সরকারের পতন কোনোটিতেই সফল হয়নি ইসরায়েল। উল্টো তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফল হামলা চালিয়েছে বিপ্লবী মার্চ গার্ড বাহিনী। তাই যুদ্ধবিরতিকে বিজয় আখ্যা দিয়ে উল্লাসে মাতেন ইরানিরা। অন্যদিকে বাংকার ও আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ইসরায়েলিরা। সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প। প্রায় অক্ষত রয়েছে সকল সেন্ট্রিফিউজ। পেন্টাগনের গোপন এই প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। যদিও গণমাধ্যমের এই প্রতিবেদনকে মিথ্যাচার আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 30,000 পাউন্ডের 14টি বাংকার বাস্টার বোমা, 30টির মতো টমাহক মিসাইল, আনুমানিক 75টি প্রিসিশন গাইডেড উইপন। এত সব ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করেও ইরানের কতটা ক্ষতি করতে পারল যুক্তরাষ্ট্র? স্বয়ং মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে ইরানের পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষতি হয়নি।
শনিবার অত্যাধুনিক 7টি B2 বোমারু বিমান সহ মোট 125টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের 3 সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর এটিকে ইতিহাসের অন্যতম সফল হিসেবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু 72 ঘন্টা না পেরোতে ট্রাম্পের দাবিকে ভুল প্রমাণ করে নতুন তথ্য জানালো পেন্টাগন। অপারেশন মিডনাইট হ্যামার নামক অভিযানটি নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, যেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচির উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। হামলার পরও প্রায় অক্ষত ছিল সেন্ট্রিফিউজগুলো, এমনকি কোনো ক্ষতি হয়নি মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামেরও, যা উঠে আসে CNN, CBS এর মতো গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। রিপোর্ট অনুসারে ইরানের বেশিরভাগ প্রকল্পই এখনও অক্ষত। তেমন কোনো ক্ষতি হয়নি ভূগর্ভস্থ স্থাপনার, শুধু স্থলভাগের অবকাঠামোই ধ্বংস হয়েছে হামলায়, আর তাতে বড়জোর মাস দুয়েক পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। কিন্তু গণমাধ্যমগুলোর দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস। ইরানের পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই ইস্যুতে CNN মিথ্যাচার করছে, যা তারা সবসময় করে থাকে। এ কারণেই তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এর আগে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান, যার হদিস পায়নি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে কমপক্ষে 10টি পারমাণবিক বোমা বানানো যাবে। অবশ্য ইসরায়েলি কর্মকর্তাদের শঙ্কা, গোপনে কিছু পরমাণু স্থাপনা তৈরি করেছে ইরান, বড় কেন্দ্রগুলো আক্রান্ত হলেও যেখান থেকে কাজ চালিয়ে নেওয়া যাবে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।